সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ বলার চেষ্টা করছেন যে মির্জা আব্বাস 50 লাখ টাকা দিয়েছেন ওসমান হাদিকে হত্যার জন্য এবং 50 লাখ টাকার 10 লাখ টাকা ক্যাশ দিয়েছেন, বাকিটা দেওয়ার কথা ছিল। সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং জাসদের সভাপতি হাসানুল হক ইনু আর রাশেদ খান মেনন, এদের জামিন মঞ্জুর করা হয়েছে। এদের জামিন মঞ্জুর করার মধ্য দিয়ে এরা যে অভিযোগটি জিয়াউর রহমান, বিএনপি এবং খালেদা জিয়ার উপরে করেছিল মূলত সেটি প্রতিষ্ঠিত হলো। ওসমান হাদিকে দুনিয়া থেকে সরানোর জন্য মির্জা আব্বাস 50 লাখ টাকা দিয়েছে। তার মধ্যে 10 লাখ টাকা ছিল হচ্ছে ক্যাশ, আর বাকি 40 লাখ টাকা তারা বিভিন্ন মাধ্যম দিয়ে দিয়েছে। আসলে সত্যি কথা হচ্ছে মির্জা আব্বাস এই 50 লাখ টাকা দিয়ে যে হাদিকে দুনিয়া থেকে সরাইছে, এটা তো তখনই ফ্লাশ হয়েছে, তখনই সকল কিছু প্রমাণিত হয়ে গেছে। এখন এই জামাতে ইসলামের সাথে মিটিং করে, কনফারেন্স করে, যা কিছুই হোক করে, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আছেন, লাগলে বাহির থেকে ওই যে সাখাওয়াত সাহেব আছেন, তারপরে মাহমুদুর রহমান সাহেব আছেন, মানুষ খুঁজে খুঁজে বের করে তাদেরকে নিয়ে বসে কিভাবে 18 কোটি মানুষের জন্য কিছু একটা করা যায় সেই চিন্তাটা অনতি বিলম্বে করা উচিত। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশবিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিওর শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ। সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ বলার চেষ্টা করছেন যে মির্জা আব্বাস 50 লাখ টাকা দিয়েছেন ওসমান হাদিকে হত্যার জন্য এবং 50 লাখ টাকার 10 লাখ টাকা ক্যাশ দিয়েছেন, বাকিটা দেওয়ার কথা ছিল। এবং এই জন্যে ওসমান হাদির শুটার অ্যারেস্ট হওয়ার সাথে সাথে মির্জা আব্বাস অসুস্থ হয়ে পড়েছেন মানসিক চাপে, যে তিনি তো এর সাথে জড়িত, অতএব এখন তো সব ফাঁস হয়ে যাবে, কি হবে এখন? এসব কথাবার্তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এখন সত্যি কি ফেসে যাচ্ছেন? দেখেন, প্রথম কথা হচ্ছে যে এই যে কথাগুলো, মির্জা আব্বাস 50 লাখ টাকা দিয়েছেন, 10 লাখ টাকা ক্যাশ দিয়েছেন, আমি ব্যক্তিগতভাবে এখন পর্যন্ত এগুলো মোটেও বিশ্বাস করি না। এগুলো আমি গুজব হিসাবে রাখতে চাই। তারপরও ফেসে গেছেন ইন দি সেন্স, ইট মারলে পাটকেল খেতে হয়, টিট ফর ট্যাট। বিষয়টা হচ্ছে এরকম, বিএনপির সাপ্রি অ্যাক্টিভিস্টদের কারণে মির্জা আব্বাস অযাচিতভাবে গুজবের উপর ভিত্তি করে ফেসে গেছেন। অনেক মানুষ বিশ্বাস করছে যে আসলে মির্জা আব্বাস ঘটনা ঘটিয়েছে, কারণ শুরু থেকেই ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার সাথে সাথেই যারা তাকে রিক্সা করে হসপিটালে নিয়ে যাচ্ছিল তারা ওসমান হাদিকে, তারাই তখন বিএনপিকে গালি দিচ্ছিল যে বিএনপি সন্ত্রাসীরা, তোদের শেষ দেখে ছাড়বো, চাঁদাবাজ ইত্যাদি ইত্যাদি। এবং গুলিবিদ্ধ হয়ে হসপিটালে ভর্তি হওয়ার কিছুক্ষণ পর যখন ওসমান হাদিকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে, তখন মির্জা আব্বাস দেখতে গিয়েছিলেন। তখন মির্জা আব্বাসকে সন্দেহ করেছিল মানুষ, তার মানে এই সর্বপ্রথম সন্দেহের তালিকায় মির্জা আব্বাস ছিলেন। এই জন্য মির্জা আব্বাসের নামে যদি কোনো গুজব ছড়ানো যায়, 50 লাখ টাকা অমুক তমুক, এগুলো খুব সহজেই মানুষ বিশ্বাস করবে, অধিকাংশ মানুষকে বিশ্বাস করানো যাবে। এবং আসলে আমরা দেখছি এই গুজব মানুষ বিশ্বাস করছে। আই রিপিট, দ্যাট ইজ গুজব। মির্জা আব্বাস 50 লাখ টাকা দিয়েছেন, এর কোনো সত্যতা নেই। কারণ যে সোর্স থেকে বলা হচ্ছে যে শুটার ফয়সাল ম্যাজিস্ট্রেটের কাছে রিমান্ডে বলেছে, রিমান্ডে ম্যাজিস্ট্রেটের কাছে কি বলেছে এটা আপনি জানছেন কিভাবে? কর্নেল হাসিন হোক আর যেই বলুক না কেন টকশোতে, আপনি জেনেছেন কিভাবে? কোনো পত্রিকায় নির্ভরযোগ্য কোনো, আর এগুলো কনফিডেন্সিয়াল, এটা গোপন কথা, এটা কিছুতেই মিডিয়ায় আসার কথা না। আর কোনো সোর্স থেকে যদি আসে তাহলে সেটা ভারতের বিভিন্ন পত্রিকা আলোচিত হতো, কিন্তু না, দুনিয়ার কেউ জানে না যে মির্জা আব্বাস 50 লাখ টাকা দিয়েছে, এই কথা বলেছে শুটার ম্যাজিস্ট্রেটের কাছে রিমান্ডে, আর আপনি জানলেন। সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং জাসদের সভাপতি হাসানুল হক ইনু আর রাশেদ খান মেনন, এদের জামিন মঞ্জুর করা হয়েছে। এদের জামিন মঞ্জুর করার মধ্য দিয়ে এরা যে অভিযোগটি জিয়াউর রহমান, বিএনপি এবং খালেদা জিয়ার উপরে করেছিল মূলত সেটি প্রতিষ্ঠিত হলো। এই বিষয়টা আমি এরপরে আসব, একটু বিশ্লেষণ করব, আমার মতামতটা ব্যক্ত করব। তার আগে বাংলাদেশের মন্ত্রীরা, বিশেষ করে বর্তমান যোগাযোগ মন্ত্রী, তিনি ঈদের আগে আমরা দেখেছি এটি প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন যে কোথায়ও কোনো ভাড়া বেশি নেওয়া হয় নাই এবং ঈদের যাত্রা ছিল অত্যন্ত নির্বিঘ্ন, অতীতের যে কোনো সময়ের চেয়ে। কোনো রকম ঝই ঝামেলা ছাড়া, কোনো রকম সমস্যা বাধা বিঘ্নতা ছাড়া মানুষ নিরাপদে বাড়িতে যেতে পেরেছে, আবার ফিরে আসতে পেরেছে।
কোনো রকম কোনো সমস্যা হয় নাই। আমার মনে হয় মন্ত্রীদের এবং সর্বশেষ আমির খসরু মাহমুদ ঈদের পরে বললেন যে কোনো সমস্যা হয় নাই, তেলের কোনো সংকট নাই, তেলের কারণে গাড়ি বন্ধ হয়ে গেছে এটি নাই। তারপরে মানুষ খুবই নিরাপদে, নির্বিঘ্নে, নিরুপদ্রবে গন্তব্যে যেতে পেরেছে, আবার গন্তব্য থেকে ফিরে আসতে পেরেছে। আমার মনে হয় মন্ত্রীদের এই বক্তব্যের কারণেই স্বয়ং আল্লাহ নারাজ হয়েছে, যার কারণে তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে তোমাদের কত অব্যবস্থাপনা রয়েছে। আসুন আমরা এই বিষয়ে ছোট্ট একটি ভিডিও দেখি, তারপরে এই বিষয়ে দুই একটি কথা বলবো। এই যে ভিডিওটি আপনারা দেখলেন, এটি আজ 25শে মার্চ 2026 সালের ঘটনা, দৌলতদিয়ার ফেরিঘাটে। এবং মজার ব্যাপার হচ্ছে আমিও আজকেই এসেছি কুষ্টিয়া থেকে। আমাদের নিয়ে প্রাইভেট কারটা পার হলো 2টা 10-এ, আর এই ঘটনাটা তার 2 ঘন্টা পরেই ঘটেছে। সৌহার্দ্য পরিবহনের একটি বাস সরাসরি একেবারে পানির ভিতরে ঝাঁপ দিয়ে পড়েছে। এখানে যেভাবে ঝাঁপ দিয়ে পড়লো আপনারা প্রত্যেকেই ভিডিওটি দেখেছেন। আমরা জানি না ওই সময়ে ড্রাইভার বাসটি চালাচ্ছিল নাকি হেল্পার চালাচ্ছিল। আমাদের কাছে মনে হয় হেল্পার চালাচ্ছিল। একটা বাস যখন অত ঢালু জায়গা, ফেরিতে যখন বাসগুলো ওঠে তখন কিন্তু জায়গাটা বেশ ঢালু। প্রথমত একজন ড্রাইভার সে এত দ্রুত গতিতে, অন্তত মিনিমাম 30 কিলোমিটার বেগে কিন্তু বাসটা পড়ছে। তো 30 কিলোমিটার বেগে একটা বাস নদীতে ঝাঁপিয়ে পড়লো। সেখানে ফেরির যারা কর্মকর্তা ছিল বা সরকারি যে সমস্ত কর্মকর্তা ছিল, নিরাপত্তার দায়িত্বে ছিল, তারা শুরুতে এইটা নিয়ন্ত্রণ করতে পারে নাই। বা বাসটা কে চালাচ্ছে সেখানে এসে ফেরিতে বিশেষ করে যখন উঠবে, হেল্পার চালায় নাকি ড্রাইভার চালায় এটি তারা দেখভাল করতে পারে না। যখন ওই টিকিটগুলো দেয়া হয়, ফেরির টিকিট, এগুলো সরকারের দায়িত্ব নয়। আচ্ছা, এটা আমি মানলাম যে ঠিক আছে, ওখানেও সমস্যা নাই। যেখানে আপনারা দেখেছেন যে পথ দিয়ে বাসটা পড়ে গেল, একটা ফেরি, বাস উঠবে নামবে, সেইখানে তার নিরাপত্তা বলয় থাকবে না চারিদিকে। শুধুমাত্র যেদিক দিয়ে উঠবে সেই দিকটা খোলা রেখে বাকি 3 দিক দিয়ে কেন নিরাপত্তা বলয় থাকলো না? কখনো কোনো প্রাইভেট কার বা বাস যদি নিয়ন্ত্রণ হারিয়েও ফেলে, তার গতি যতই থাক, যেন ওইটাতে গিয়ে ধাক্কা লেগে সে আবার ফেরির ভিতরেই থাকে, ফেরির উপরেই থাকে, নদীতে কমপক্ষে যেন পড়ে যেতে না হয়। সেটা নাই কেন? এই দায় কে নেবে? এই দায় কি আমরা জনগণ বহন করব, নাকি আমির খসরু মাহমুদরা বা এই রবিউল ইসলাম রবিরা বহন করবে? তারা তো কোনো দায় নিতেই নারাজ, কোনো দায় নিতে নারাজ তারা, এবং তারা স্বীকার করতেই নারাজ যে এই ধরনের সমস্যা আছে। উন্নত বিশ্বে এই ঘটনাগুলো ঘটলে পরে তারা পদত্যাগ করত। বারবার তারা বলছে তেলের কোনো সংকট নাই, তেলের কোনো সমস্যা নাই। ভাই, তেলের যদি কোনো সংকট না থাকে, এটি আপনি চিল্লায়ে সারাদিন যদি বলেন, কাজ হবে? অথচ দেখুন এই ভিডিওটা দেখুন, এটা তো সব মোটরসাইকেল। তো মোটরসাইকেলে তো আর অ্যাভেলেবেল গাদা গাদা তেল লোড দিয়ে রাখা যায় না। তো তাহলে এই যে মোটরসাইকেল ওয়ালারা, তারা কিন্তু প্রতিদিন তেল ঢুকায়, অল্প 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 করে নেয় এবং চালায়, তারপর ফুরায় যায়, আবার তারা তেল ঢুকায়। তো এইটা, এই যে কুষ্টিয়া, আমাদের কুষ্টিয়ার এইখানের এই লাইন, গত পরশুদিনও কালুখালীতে তেলের জন্য ব্যাপক মারামারি হয়েছে, ব্যাপক গ্যাঞ্জাম হয়েছে, মারপিট হয়েছে। তাহলে মানুষের ভিতরে তেলের জন্য হাহাকার, অথচ আপনি বলছেন তেলের সংকট নাই। তাহলে নিশ্চয়ই আপনার দলের যে সমস্ত নেতা পেতারা আছে তারা সিন্ডিকেট করে রেখেছে, তেল আটকে রেখেছে। তাহলে আপনি এই ব্যবস্থা নিচ্ছেন না কেন? আপনারা তো জনগণের অভিযোগ শুনতেই নারাজ। ঈদের আগে বারবার বলা হয়েছে, সাংবাদিকরা পর্যন্ত এটা নিশ্চিত করেছে যে 5 থেকে 600 টাকা ভাড়া বেশি নেওয়া হয়েছে। মন্ত্রী মহোদয় বললেন না, কোনো ভাড়া বেশি নেওয়া হয় নাই, বরং 20-30 টাকা কম নেওয়া হয়েছে। এবং তিনি তার কথার উপরে ইস্তেকামা থাকার জন্য যত রকমের প্রচেষ্টা আছে তিনি সেটি চালিয়েছেন। এটা কেন? এবার চলুন আমরা ওই বিচারপতি মানিক এবং হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, এদের দিকে একটু ফিরে যাই। আপনারা জানেন এই হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন এবং শামসুদ্দিন চৌধুরী মানিক, এদেরকে গ্রেপ্তার করা হয়েছিল। এদের চরিত্রটা কেমন সেটা আপনারা জানেন। এদের বিরুদ্ধে একটা মানহানির মামলা করা হয়েছিল 22 জানুয়ারিতে। তারেক রহমানের সরকার এদের সেই মানহানির মামলা থেকে জামিন দিয়েছে। যে অভিযোগে অভিযুক্ত হয়ে তারা গ্রেপ্তার হয়েছিলেন, তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছিল, তাহলে তাদের কথাটা সুপ্রতিষ্ঠিত হয়ে গেল। কি বলেছিল তারা? শামসুদ্দিন চৌধুরী মানিক 2022 সালের 3 অক্টোবর একটা টক শোতে উপস্থিত হয়ে তিনি জিয়াউর রহমানকে রাজাকার বলে সম্বোধন করেছিলেন এবং
এই ব্যক্তি ওইটা মামলা হয়েছে, কিন্তু 111 নিয়ে কেউ মামলা করে নাই। এর জন্য সরকার 111 নিয়ে তাকে অ্যারেস্ট করতে পারে না, এবং এতদিন করেও নাই। এখন অ্যারেস্ট হওয়ার পর ডিবি প্রধান পরিষ্কারভাবে বলছেন, তাকে যখন সাংবাদিকরা প্রশ্ন করছেন যে ওনার তো 111 অনেক কুকর্ম আছে, সেগুলো বিচার হবে না, ডিবি প্রধান তখন বলছে কেউ যদি মামলা করে, কেউ যদি বিচার দেয়, অবশ্যই আমরা খতিয়ে দেখবো। তাহলে কি কেউ মামলা দিবে না? দিবে, দেবে। বিএনপির কেউ না কেউ মাসুদ উদ্দিন সম্পর্কে মামলা দিবে। তারেক রহমান না দিলেও তাকে কেউ ক্ষমা করবে না। তারেক রহমান তো হিংসা রাজনীতি করবে না, এটা বোঝা যায়। তাহলে তো উনি আইসাই করতো এটা, তাই না? উনি ক্ষমতা নিয়েছে প্রায় 1 মাস, এতদিন পরে কেন? হ্যাঁ, এখন অনেকেই বলতেছে যে যেভাবে তাকে অ্যারেস্ট করা হয়েছে তার ডিওএইচএস এর বাড়ি থেকে, সেইটা তারেক রহমান সাহেবের হুকুম ছাড়া সম্ভব না। সেইটা হইতে পারে। তারেক রহমান সাহেব তো জিজ্ঞাসা করছে, স্যার ওনার নামে এতগুলো মামলা আছে, ওনারা কি আমরা অ্যারেস্ট করতে পারি? ও তো বলছে, ভাই তোমাদের আইনের মধ্যে চলো। কিন্তু তারেক রহমান কিন্তু বলে নাই যে হ্যাঁ ওরে ধরো, ও আমার অত্যাচার করছিল, ওরে ধরো। বলে নাই, বলতেও হবে না। কিন্তু এটা বলার জন্য অনেক শুভাকাঙ্ক্ষী আছে তারেক রহমানের পিছনে, যারা চায় এই অত্যাচারের বিচার হোক। কারণ ভাই আপনি যে দলই করেন, তারেক রহমান যদি কোনো অন্যায় তখন কইরা থাকে, সে যদি কোনো রকম অপকর্ম কইরা থাকে, দুর্নীতি করে থাকে, বিচার হবে। তাকে এইভাবে নিয়ে আপনারা অমানসিক অত্যাচার করতে পারেন না, এটা কোনো সভ্য সমাজে হয় না। কিরকম ভাবে অত্যাচার করছে সবাই দেখছেন টুকটাক, আপনারা দেখছেন ছবিতে না? যার উপর দিয়ে গেছে তার কথা চিন্তা করেন। আমি এই জন্যই ভাবি মাঝে মধ্যে যে আপনার ক্রিয়াকর্মের ফল আল্লাহ তাআলা আপনাকে এই দুনিয়াতেই দিয়ে যাবে। যে তারেক রহমান যখন হুইল চেয়ারে বসে লন্ডনে যায়, জীবনেও ভাবে নাই উনি আবার এই দেশের প্রধানমন্ত্রী হয়ে ফেরত আসবেন। বা যে মাসুদউদ্দিন চৌধুরী অস্ট্রেলিয়ার মধ্যে হাই কমিশনার ছিল, কোটি কোটি টাকার মালিক, এত কিছু করছে, তার অবস্থাটা দেখছেন আজকে কিভাবে নিয়ে গেছে তারে। কি লাভ এই শক্তি দেখায়া? কি লাভ এই ক্ষমতা দেখায়া? সব ক্ষমতা তো ধূলিসাৎ হয়ে গেছে। মাসুদ সাহেব, আপনি যে কত অত্যাচার করছেন মানুষের কাছে, সমস্ত মানুষের হাহাকার আজকে আপনার উপরে আছে। এজন্য আল্লাহর হুকুম থেকে এসে আজকে আপনি একটা সামান্য মানব পাচারের মামলায় অ্যারেস্ট হয়েছেন। ভাইবেন না, বা অন্যরা কেউ এইটা ভাইবেন না যে মামলা হয়েছে মানব পাচার, বেইল হয়ে যাব, এরপরেও মামলা হবে। মামলা করার মানুষ আছে। মাসুদউদ্দিন সম্বন্ধে যদি মামলা করতে হয়, বাংলাদেশে 5,000 মামলা দেওয়া যাবে। কেউ দেয় নাই এতদিন। তারেক রহমান সাহেবের আনুকূল্যে হোক, উপদেশে হোক, আদেশে হোক, অনেকের সাহস বেড়ে গেছে। হেডসব তারেক রহমান। কারণ মামলা যখন হয়েছে একবার, পেছনে আরো মামলা জুটবে। কিন্তু অনেকেই আবার এখন তারেক রহমানের গুণ কীর্তন গাইতেছেন। এই যে লাস্ট আমাদের উপদেষ্টা পরিষদ যারা ছিল, ফারুকি তো স্ট্যাটাসের উপরে স্ট্যাটাস, স্ট্যাটাসের উপরে স্ট্যাটাস, বিরাট কাজ করছে তারেক রহমান, ভাগের বাচ্চা তারেক রহমান। এটা হওয়া উচিত। ওই যে শফিকুল ইসলাম, ডাস্টবিন শফিক সাহেব তো বলেই ফেলাইছে 1/11 এত অত্যাচার হয়েছে। এতদিন কোনো কথা বলেন নাই কেন? আপনারা তো সরকারে ছিলেন, হ্যাঁ? বলেন নাই? আর আপনাদের বইরা রাখি, এই যে শুরু হলো না, বিচার কিন্তু সবারই হবে। যদি যদি আপনারা এই 24-এর আন্দোলনের পরে উপদেষ্টা হইয়া কোন রকম অন্যায় অত্যাচার কইরা থাকেন, টাকা পয়সা বাইরা থাকেন, ভাইগা যান, ভাইগা যান, আপনাদেরও ধরা হবে। বাংলাদেশে, নতুন এই বাংলাদেশে একটি অন্যায়কারীকে, একটি মানব পাচারকারীকে, একটি টাকা আত্মসাৎকারীকে ক্ষমা করা হবে না। এই সরকার করবে না। তার প্রমাণ মাসুদউদ্দিন চৌধুরী। অনেকে এই প্রশ্ন তুলতেছেন, আচ্ছা এই 111 পরে আপনার বাইনুদ্দিন, ফখরুদ্দিন পালাইয়া গেল, মাসুদউদ্দিন কেন পালাইলো না? উনার ভেতরে কনফিডেন্স ছিল। উনি ভেবেছেন উনার পিছনে একটা মহাশক্তি আছে আর্মির, তারা থাকাতে তাকে তারেক রহমানের এই সরকার অ্যারেস্ট করতে পারবে না। আমি এই সরকারের কথা এই জন্য বলছি যে আপনারা জানেন ইউনূস সরকারের সময় তার সম্পর্কে কোনো আলোচনাই হয় নাই, বা ইউনূস স্যার এটা নিয়ে কোনো রকম আলোচনায় যাইতে চায় নাই। ওইখান থেকে যখন সে পার হয়ে আসছে, তখন এইটা ভাবছে তারেক রহমান আমাকে কিছু করবে না। কিন্তু উনি ভুলে গেছেন যে উনার কথাই, উনার অর্ডারেই তারেক রহমানের উপর অত্যাচার গুলা হয়েছিল। উনি যে কুশীলব ছিলেন এটা বাংলাদেশের শিশুরা পর্যন্ত জানে। মঈনুদ্দিন, ফখরুদ্দিন, মাসুদউদ্দিন, এই 3 উদ্দিনের মধ্যে এই মাসুদউদ্দিন ছিল সবচেয়ে শক্তিশালী। সবকিছু সে চালাইতো। বাংলাদেশের তৎকালীন সময় বাচ্চারা মাসুদউদ্দিনের নাম শুনতো। অনেকে ভাইতে করে কইতো জানেন, আমি এমনও শুনছি, বাচ্চারা ঘুম পাড়াবার সময় আমরা আগে বলতাম হে ঘুমাও ঘুমাও, পুলিশ আসবে। ওই সময় বলতো এই ঘুমাও, নইলে মাসুদউদ্দিন আসবে। এমন গল্পও কিন্তু বাংলাদেশে আছে। এই মাসুদউদ্দিন অ্যারেস্ট হয়েছে, আপনারা যারা খুশি হয়েছেন
এই গত সরকারের আমলে যারা উপদেষ্টা ছিলেন, যারা বড় বড় স্ট্যাটাস দিয়া বিএনপির কাছে আসতে চাচ্ছেন, অন্যায় যদি আপনি করে থাকেন, সেটা আসিফ নজরুল হোক, এই শফিউল ইসলাম হোক, বা মুস্তফা সরোয়ার ফারুকী হোক, আপনাদেরকেও ছাড় দেওয়া হবে না, ছাড় দেবে না, ছাড় দেওয়া উচিত নয়। আর যদি কোনো কিছু করে না থাকেন, ওয়েলকাম, মাথায় তুলে রাখবে। আপনাদের সম্পর্কে এলিগেশন আসতেছে, নিশ্চয়ই তার পরীক্ষা নিরীক্ষা হবে, তারপর আপনাদের উপরে হাত দেওয়া হবে যদি কিছু করে থাকেন। কাজেই এত লাফায়েন না, অন্যের দুঃখ দেখে এত লাফায়েন না, কারণ ওই দুঃখ রাত পোহাইলে আপনার বাড়িতেও আসতে পারে, আর রাত্রে পোহাইলে না, গভীর রাত্রে আসতে পারে। মাসুদ উদ্দিনরা দেখলেন না, পরশু রাত্রে বেলায় গভীর রাতে অ্যারেস্ট করছে। মানুষ যখন ঈদের আনন্দ উপভোগ করতেছে, ঈদের প্রায় শেষের দিকে আনন্দ উপভোগ করতেছে, তখন গভীর রাতে, আরে আমি খালি ভাবি কি ক্ষমতাধর মানুষটা ছিল, হ্যাঁ, তার কি অবস্থা, তার কি অবস্থা। এসে দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।